আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি এআইবিবি ব্যাংকিং ডিপ্লোমা সেকেন্ড পার্টের এআইবিবি প্রথম যে লেকচার শিট মডিউল এ থেকে আজকে দেখব। আমরা 17 নম্বর প্রশ্ন দেখতেছি, হাউ ইন্টারনেট ব্যাংকিং ওয়ার্কস। ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে। তো ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে এটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ আমরা যদি ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করি, তাহলে তখন আমাদের ইন্টারনেট ব্যাংকিংটা কিভাবে কাজ করে, কিভাবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে হচ্ছে আপনি ব্যালেন্সটা কেটে নেয় এবং আপনি কিভাবে দ্রব্য সামগ্রী পান, এই জিনিসগুলো এখানে আমরা কিন্তু লিখব। তো যখন আমরা কোনো কিছু ইন্টারনেট ব্যাংকিং বা ওয়েবসাইট থেকে যখন কোনো কিছু একটা কিনবো আমরা, তখন সেই কার্য প্রক্রিয়াটাই এখানে আমাদের দিতে হবে। আচ্ছা, প্রথমে বলা আছে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট এবং আর্থিক পরিষেবাগুলি দূরবর্তী অ্যাক্সেস করার জন্য প্রদানের জন্য নিরাপদ এবং ওয়েব ওয়েব ভিত্তিক ইন্টারফেস এবং ব্যাক এন্ড ব্যাংকিং সিস্টেমগুলির সংমিশ্রণ হিসেবে কাজ করে। এটি কিভাবে কাজ করে তা নিম্নে দেওয়া হলো। আছে কি, রেজিস্ট্রেশন করা। আপনি যখন আপনার ব্যাংকের ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন, তখন কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? রেজিস্ট্রেশন করতে হয়। আচ্ছা, সেই রেজিস্ট্রেশনটা এখানে প্রথমে করতে হবে। তারপরে সিস্টেমে অ্যাক্সেস করা। আমরা সিস্টেমে অ্যাক্সেস করব, আমাদের ব্রাউজারে লগইনে আমাদের অ্যাক্সেস করতে হবে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে আমাদের অথবা সিস্টেমে আমাদের এটা ইয়ে হলো যে আমরা কোনো ব্রাউজারে প্রবেশ করব, করে আমরা রেজিস্ট্রেশন করব বা আমাদের আহ, আহ, নিবন্ধন করব আমরা। তারপরে ইন্টারফেস নেভিগেশন করে, এখানে অনেক কিছু পয়েন্টগুলো আমরা কিন্তু স্কিপ করে যেতে পারি। ইন্টারফেস এটা না, আমরা মেনুতে যাব। আমরা যদি কোনো কিছু কিনতে যাই, আমাদের যে মেনু আসবে, ইন্টারফেস আসবে ব্যাংকের ওয়েবসাইটে, সেই ইন্টারফেসে গিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ে গিয়ে আমরা মেনু অপশনে গিয়ে ইন্টারফেস অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করব, স্টেটমেন্ট দেখা, পেমেন্ট করা, আরো অনেক কিছু আমরা করতে পারি। তো আমরা সেটা করবো না। এখানে বলছি ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করবে না, আপনি যদি কোনো পণ্য কিনেন সেই ক্ষেত্রে সেটা কিভাবে কাজ করবে সেটা এখানে চেয়েছে। লেনদেন সম্পাদন, এই যে লেনদেন সম্পাদনটা আপনার ওখানে লিখতে হবে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অর্থ প্রদান, স্থানান্তর, ঋণ ও বিনিয়োগ, নিরাপত্তা বৈশিষ্ট্য। এই লেনদেন করতে আমাদের এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, গ্রাহকরা অ্যাকাউন্টের বিবরণ দেখতে, ব্যালেন্স চেক করতে এবং লেনদেনের ইতিহাস চেক করতে পারে, মানে লেনদেনের স্টেটমেন্ট চেক করতে পারে। তাহলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এটা আমরা দেখতে পারি ওখানে। তারপর অর্থ প্রদান এবং স্থানান্তর, আমরা অর্থ প্রদান করতে পারি, সেখান থেকে বিভিন্ন কেনাকাটা বাবদ অর্থ দিতে পারি, ইউটিলিটি বিল বাবদ দিতে পারি, তাই না? এই জিনিসগুলো আমরা কিন্তু করতে পারি। তারপরে ঋণ ও বিনিয়োগ, আমরা ঋণের জন্য আবেদন করতে পারি বা আমরা সেখান থেকে বিনিয়োগ করতে পারি, আমরা এফডিআর করতে পারি। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এটা করা যায়। তারপর আছে নিরাপত্তা বৈশিষ্ট্য, ব্যবহারকারী পাসওয়ার্ড পরিবর্তন করতে এবং লেনদেনের জন্য সতর্কতা সেট আপ করতে ব্যবহৃত হয়। ব্যাক এন্ড প্রক্রিয়াকরণ, লেনদেন প্রক্রিয়াকরণ, যখন একটি লেনদেন শুরু করা হয় এটি ব্যাংকের ব্যাক এন্ড সিস্টেমের দ্বারা প্রক্রিয়া করা হয়। এতে গ্রাহকরা প্রশংসাপত্র বা সার্টিফিকেট যাচাই করা, পর্যাপ্ত বিল নিশ্চিত করা এবং অ্যাকাউন্টের ব্যালেন্স আপডেট করা জড়িত। তাহলে ব্যাক এন্ড প্রক্রিয়াকরণ, এই ব্যাক এন্ড প্রক্রিয়াকরণ মানে ব্যাংক এই জিনিসগুলো মানে সফটওয়্যারের মাধ্যমে এটা তখন এই জিনিসগুলো দেখে, তখন প্রক্রিয়াকরণ করে যে আপনি যদি কোনো কিছু কোনো লেনদেন সম্পন্ন করতে চান, তাহলে ব্যাংকের সফটওয়্যার সেটা দেখে যে আপনার পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা, বা আপনি সেই ব্যক্তি কিনা আপনার কাছে ওটিপি পাঠাবে, আপনার বিভিন্ন রকম ইনফরমেশন চাইবে, তাই না? এটা ব্যাক এন্ড প্রক্রিয়াকরণ বলে। মানে আমরা যে গ্রাহক হিসাবে যেটা ইনপুট দিব, তারপরে ব্যাংক যে ব্যাংকের সিস্টেমটা কার্যাবলী চালাবে সেটা হচ্ছে ব্যাক এন্ড প্রক্রিয়াকরণ। তারপরে এই ব্যাকএন্ড প্রক্রিয়াকরণ শেষে আপনাকে রিয়েল টাইম পাসওয়ার্ডের মাধ্যমে সেখানে দিলে আপনি সেই লেনদেনটা সম্পূর্ণ করতে পারবেন। আপনি কোনো কিছু কিনতে পারবেন, কোনো কিছু ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন, বা আপনি ব্যাংকে এফডিআর করতে পারেন, তাই না? এখন এগুলো মোবাইল অ্যাপস থেকে করা যায়। এইভাবে ইন্টারনেট ব্যাংকিং গুলো কাজ করতে পারে। এখানে পয়েন্ট বাড়াইতে পারবেন, পয়েন্ট কমাইতে পারবেন। তাহলে ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে, এখানে কিন্তু কোন দ্রব্য বা পরিষেবা যদি আমরা ক্রয় করি তখন কিভাবে কাজ করে, তখন কিন্তু আমরা একটু বিবরণ আরেকভাবে লিখবো। ঠিক আছে? তো এখানে শুধু আছে ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে সেটা বলা আছে।
তো ইন্টারনেট ব্যাংকিং বলতে তো বুঝতে পারছেন যে আপনারা আপনারা মোবাইল যে ব্যাংকিং যেভাবে আমরা ইউজ করি মোবাইল যে বিভিন্ন ব্যাংকের যে অ্যাপস গুলো আছে অ্যাপস গুলো দ্বারা যে যে কাজগুলো করি ঠিক ওই কাজগুলাই আমরা একটু এখানে লিখবো, সেটা ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একজন গ্রাহক কোন ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে? তাহলে ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম বিভিন্ন রকম কার্যক্রম সম্পাদন করতে পারে, তাই না? আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারে, তারপরে অ্যাকাউন্টে কি করে ফান্ড ট্রান্সফার করতে পারে, তারপরে অর্থ পরিশোধ করতে পারে, তারপরে এখান থেকে বিভিন্ন ব্যাংকের প্রোডাক্ট গ্রহণ করতে পারে, এফডিআর ডিপিএস টাকা দিতে পারে, ইউটিলিটি বিল দিতে পারে, প্রোডাক্ট ক্রয় করতে পারে, ঋণের কিস্তি দিতে পারে, এরকম অনেক আছে, তাই না, যে আমরা এখান থেকে করতে পারি কিন্তু। আচ্ছা, এটা বহুগুলো আছে, আপনারা ৬-৭টি দিবেন আর কি। একজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং থেকে নগদ গ্রহণ করতে পারেন কিনা? এটা কি সম্ভব? ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করি? আমরা অর্থ স্থানান্তর করতে পারি। মানে এক এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ফান্ডটা ট্রান্সফার করতে পারি, কিন্তু সরেজমিনে অর্থ ট্রান্সফার করতে পারি না। তাই অর্থ আমরা গ্রহণও করতে পারি না। এটা ইন্টারনেটের সাথে আমাদের অর্থ জড়িত না, মানে ফিজিক্যালি অর্থ জড়িত না। এখানে আমাদের ডাইরেক্ট প্রশ্ন আসবে যে না, একজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং থেকে নগদ পেতে পারে না, কারণ ইন্টারনেট ব্যাংকিং ইলেকট্রনিক লেনদেন ক্রিয়াকলাপের জন্য প্রস্তুত করা হয়েছে যেগুলি প্রকৃত মুদ্রায় জড়িত নয়। এটি গ্রাহকদের তাদের অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে, তহবিল স্থানান্তর করতে, বিল পরিশোধ করতে, অন্যান্য ব্যাংকিং কার্যাবলী লাইন কার্যক্রম সমাধান করতে এগুলো ব্যবহার হয়। আচ্ছা, যাই হোক, আমাদের মোট কথা এখন আমরা পারবো না সেটা। এই যে ছোট ছোট পড়া ইয়াগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। একবার রিডিং পড়লে কিন্তু আপনার এগুলো ব্রেনে থেকে যাবে। হ্যাঁ, অনেক ধরনের হোয়াট ইজ এসএমএস ব্যাংকিং, ছোট ছোট, এখানে ছোট ছোট জিনিসগুলো আসে, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এসএমএস ব্যাংকিং কি? দেখুন, আমরা এসএমএস এর মাধ্যমে ব্যাংকের স্টেটমেন্ট জানি, যে আমরা প্রথমে কি খুলে দেখুন মোবাইলে এরকম দেখি না, যে ইউটিলিটি বিল পেমেন্ট করব, তাহলে ইউবি লিখে তারপরে আমরা কি দিব, পিন দিব, তারপরে বিলার কোড দিব, তারপরে অ্যামাউন্ট দিব, দিয়ে সেন্ড বাটনে কত 16,667 এইরকম নাম্বারে পাঠাতে হবে বা 0 নাম্বারে পাঠাতে হবে। দিলে আমরা কি করব, আমাদের ইউটিলিটি বিল পেমেন্ট হয়ে যাবে। এই যে এসএমএস এর মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করলাম, একে বলে কি এসএমএস ব্যাংকিং। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমাদের বলা আছে এসএমএস ব্যাংকিং কি। এসএমএস ব্যাংকিং এর যে কোনো কাজের জন্য কিছু সিনট্যাক্স উল্লেখ করুন। এই সিনট্যাক্স গুলো আপনারা কিন্তু চাইতে পারেন, যদি এখন এগুলা ব্যাকএন্ড হয়ে গেছে, এগুলা কাজ হয় না আর, ব্যাকডেট হয়ে গেছে, এগুলা কাজ না, এখন এসএমএস এর মাধ্যমে আর ওগুলা কেউ সরাসরি যায় না, এখন ডাইরেক্ট বিকাশের নগদে পেমেন্টের মাধ্যমে এগুলা হয়ে যায়। তাহলে এখানে কিছু সিনট্যাক্স চাইছে, এই সিনট্যাক্স গুলো আপনাকে দিতে হবে আর কি, যদি চাই। তাহলে এসএমএস ব্যাংকিং হলো এমন একটি পরিষেবা যা গ্রাহক তাদের নিবন্ধিত মোবাইল ব্যাংকে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল থেকে কিন্তু এটা হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে আমরা আমাদের নিবন্ধিত মোবাইল হতে হবে, মানে ব্যাংকের নিবন্ধিত মোবাইল হতে হবে, তাছাড়া আমাদের হবে না এটা। আচ্ছা, তো সেই নিবন্ধিত মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা, ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা বা ব্যাংকের বিভিন্ন রকম সেবা গ্রহণ করাটাই হচ্ছে এসএমএস ব্যাংকিং। এই পরিষেবাটি ব্যবহার করার জন্য গ্রাহক অবশ্যই তাদের মোবাইল নম্বর ব্যাংকে নিবন্ধিত থাকতে হবে। এই যে যে কথাটা বলছে, যে ব্যাংকে নিবন্ধিত না থাকলে সেটা সম্ভব না। কারণ ওই যে যখনই আমরা ফোন দিব কোনো কিছু জানতে চাইবো, তখন কিন্তু ওরা বলে যে আপনার এই নাম্বারটা কি নিবন্ধিত আমাদের ব্যাংকে কি দেওয়া আছে, বা আপনার এই নাম্বারতে কি অ্যাকাউন্ট করা আছে বা অ্যাকাউন্টে দেওয়া আছে, এরকম বলে কিন্তু, তাই না? তার মানে নিবন্ধিত নাম্বার ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আমরা এটা লিখলাম, এই সিনট্যাক্সটা আমাদের প্রত্যেকটা এই সিনট্যাক্স গুলো আমাদের মনে রাখতে হবে, যদিও এটা ইম্পর্টেন্ট না। এসএমএস ব্যাংকিং কি, এই ধরনের প্রশ্নটাই বেশি ইম্পর্টেন্ট। তারপরে আছে আমাদের মেনশন এ ফিউ ডিফারেন্স বিটুইন এসএমএস ব্যাংকিং আর অ্যালার্ট ব্যাংকিং। আচ্ছা, এসএমএস ব্যাংকিং আর অ্যালার্ট ব্যাংকিং, আমরা কিন্তু
খেয়াল করুন, ব্যাংকে যখন কেওয়াইসি, ওটা কেওয়াইসি না, কাস্টমারের যে ইনফরমেশন গুলো নেই, কেওয়াইসি পার্টে ওটা হচ্ছে কাস্টমারের যে ইনফরমেশন নেই ওই পেজে কিন্তু কাস্টমারকে বলি আপনি ডেবিট কার্ড নেবেন কিনা, যদি নেই টিক চিহ্ন দেই, তাই না? আপনি হচ্ছে এসএমএস নেবেন কিনা, টিক চিহ্ন দেই, তাই না? এরকম কিন্তু দেই, টিক চিহ্ন একটা ঘর আছে, তাই না? তাহলে আমরা এসএমএস ব্যাংকিং এর জন্য কাস্টমারের কাছ থেকে আমরা অনুমতি নেই যে আপনি হচ্ছে এসএমএস নেবেন কিনা। যদি এসএমএস নেই তাহলে কাস্টমারের অনুমতি প্রয়োজন আছে, আর যদি না নেয় তাহলে অনুমতি প্রয়োজন নেই, সেটা আমরা দিব না আর কি। আচ্ছা, এসএমএস কারণ কি, এসএমএস এর জন্য টাকা কাটে। আর অ্যালার্ট ব্যাংকিং যেটা, এটার জন্য কোনো টাকা কাটে না এবং কাস্টমারের অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। কাস্টমার যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে আমরা এসএমএস দিলাম যে আজকে রাত 12টা থেকে বা অমুক তারিখে রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত এটিএম এর সকল লেনদেন বন্ধ থাকবে, আমাদের সিস্টেম আপডেটের কারণে বন্ধ থাকবে। এই যে এসএমএস গুলো আমরা দেই, মানে ব্যাংক থেকে যেটা যায়, এগুলো হচ্ছে অ্যালার্ট ব্যাংক, কাস্টমারকে সতর্ক করছে। আপনার পিন পাসওয়ার্ড আমাদের এই ব্যাংক থেকে কখনোই জানতে চাওয়া হবে না। আপনার কাছ থেকে কেউ জানতে চাইলে এমন প্রতারণার শিকার হবে না, আপনার পিন পাসওয়ার্ড শেয়ার করবেন না। এরা কি কাস্টমারকে অ্যালার্ট করছে, সতর্ক করছে। হুম। তো আপনার কেওয়াইসি যদি আপডেট না হয় তাহলে আপনার কেওয়াইসি সংশ্লিষ্ট শাখায় গিয়ে আপডেট করবেন বা আপনার নিকটবর্তী শাখায় আপডেট করবেন, বা এরকম ধরনের বিভিন্ন এগুলো হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং। এলার জন্য কিন্তু কোনো চার্জ কাটে না, এলার জন্য ব্যাংক কোনো চার্জ কাটে না। আর এসএমএস এর জন্য আপনি টাকা দিলে জমা দেন, আপনার কাছে যে একটা এসএমএস হাজির হলো, এই যে এসএমএস পাচ্ছেন এটার জন্য কিন্তু ব্যাংক টাকা কাটবে, তাই না? তাহলে এসএমএস ব্যাংকিং হচ্ছে কাস্টমারের অনুমতি লাগে, আর অ্যালার্ট ব্যাংকিং হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং এর জন্য, মানে আপনাকে সতর্ক করার জন্য কাস্টমারের অনুমতি লাগে না, এটা ব্যাংক থেকেই দিয়ে দেয়। তো আমাদের এই এসএমএস এবং অ্যালার্ট ব্যাংকিং এর মূল পার্থক্যটা হচ্ছে এটা। তাহলে আমরা যদি এটা এখন পার্থক্যটা এভাবে দেখি, বলা আছে এটি গ্রাহকের উদ্যোগ, মানে গ্রাহক নিবে কি নেবে না এটা গ্রাহকের উপর নির্ভর করবে। গ্রাহক ব্যাংকিং কার্যক্রম যেমন অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, একটি মিনি স্টেটমেন্ট পাওয়া, ইউটিলিটি বিল পরিশোধ করা ইত্যাদি করার জন্য একটি নির্দিষ্ট কমান্ড সহ ব্যাংকের একটি এসএমএস পাঠিয়ে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারে, তাই না? আর আমাদের অ্যালার্ট ব্যাংকিং এ যেটা আছে, এটা ব্যাংকের উদ্যোগ, মানে ব্যাংক নিজ উদ্যোগে এটা দেয়। আহ, যখনই গ্রাহকের অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট লেনদেনের বা ব্যাংক গ্রাহককে একটি এসএমএস পাঠিয়ে জানিয়ে দেয়, তাকে অ্যালার্ট ব্যাংকিং বলে। তো অ্যালার্ট ব্যাংকিং এটা না, এটা মূলত ডেবিট ক্রেডিট ব্যালেন্স সবসময়ের জন্য জানিয়ে দেয় না। এটা যখন আপনার বছর শেষে একবার জানিয়ে দেয়, ডিসেম্বরে একবার জানিয়ে দেয়, এবং জুনে একবার জানিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের অ্যালার্ট ব্যাংকিং। আর যে উদাহরণগুলো আমি দিলাম এগুলো হচ্ছে আমাদের অ্যালার্ট ব্যাংকিং। এসএমএস ব্যাংকিং আমরা এসএমএস নেব না কি, এটা গ্রাহকের নিজস্ব উদ্যোগে এটা আমরা এটা হয়। আর অ্যালার্ট ব্যাংকিং এটা গ্রাহক উদ্যোগে, এটা ব্যাংক সতর্ক বানিয়ে দেয়, মানে অ্যালার্ট দ্বারাই বুঝতে পারতেছে এটা কাস্টমারকে অ্যালার্ট করার জন্য এটা। তো গ্রাহক এসএমএস কমান্ড পাঠিয়ে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকিং লেনদেন এবং অ্যাকাউন্টের অ্যাক্সেস অনুমতি নেই। তারপরে আছে গ্রাহককে অ্যাকাউন্ট কার্যক্রম সম্পর্কে রিয়েল টাইম বিজ্ঞপ্তি প্রদান করে প্রাথমিকভাবে লেনদেন সম্পর্কে জানতে এবং কোনো অননুমোদিত বা প্রতারণামূলক কার্যকলাপ শনাক্ত করতে সহায়তা করে। এই যে কোনো প্রতারণামূলক কার্যকলাপ যদি হয় কিংবা প্রতারণামূলক কার্য থেকে সাবধান বা সতর্কবাণী করার জন্য আমাদের এই অ্যালার্ট ব্যাংকিংটা করে থাকে। অ্যালার্ট ব্যাংকিং এসএমএস করে থাকে ব্যাংক। ব্যাংকিং ক্রিয়াগুলি চালানোর জন্য গ্রাহকের পূর্ব নির্ধারিত সিনট্যাক্স অনুসরণ করে এসএমএস বার্তা লিখে পাঠাতে হবে। তাহলে পূর্ব নির্ধারিত যে সিনট্যাক্স আছে সেটা লিখে, ওই যে সিনট্যাক্স যেটা দেখলাম আমরা, সেই সিনট্যাক্স লিখে পাঠাতে হবে। আর এখানে আমাদের সিনট্যাক্স লিখে কোনো কিছু পাঠাতে হবে না, পাঠানোর দরকার নেই। ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট, বিল, ইউটিলিটি বিল, মোবাইল টপ আপ ইত্যাদি আমরা এখানে করতে পারি। প্রাথমিকভাবে লেনদেনগুলির ফোকাস করা, একটি নির্দিষ্ট পরিমাণে ক্রেডিট এবং ডেবিট সম্পর্কে গ্রাহককে অবহিত করা। তো এইরকম এই পার্থক্যগুলো আছে। মূল পার্থক্য এই এসএমএস ব্যাংকিং, এই বিষয়টা দেখবেন। এসএমএস ব্যাংকিং এটা গ্রাহকের অনুমতি নিয়ে করি আমরা, আর এটা গ্রাহকের অনুমতি লাগে না, আমাদের ব্যাংক বিভিন্নভাবে গ্রাহককে সতর্ক করে। আইভিআর, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। আইভিআর আচ্ছা,
ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স কি? তো আমরা যখন কোনো ব্যাংকের একটা নাম্বারে যে হটলাইন নাম্বার আছে 16,665 বা 16,645 এরকম হটলাইন নাম্বারগুলো আছে না, এরকম হটলাইন নাম্বারের জন্য তখন আপনাকে বলবে যে একটা মহিলার কণ্ঠে বলে যে স্বাগতম টাগতম এগুলো বর্তমানে বাণী শুনিয়ে প্রথমে বলে যে বাংলার জন্য 1 চাপুন, ইংরেজির জন্য 2 চাপুন, এগুলো বলে। তারপরে আপনি আপনার মতো চাপতেছেন, ও বলতেছে আপনার ক্রেডিট কার্ডের সেবা নিবেন না ডেবিট কার্ডের সেবা নেবেন, অ্যাকাউন্ট ব্যালেন্স জানবেন না কি জানবেন, সেই অনুযায়ী এই চাপুন এই চাপুন এই চাপুন। এই যে ও বলতেছে আর আমরা এখানে চাপতেছি, ও বলতেছে আমরা চাপতেছি, হতে হতে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেবাটা পেয়ে যাই। যদি শেষ পর্যন্ত না হয় আমরা ডাইরেক্ট একবার কি করি, কাস্টমার ওদের যে কাস্টমার কেয়ার আছে প্রতিনিধি, তার সঙ্গে সরাসরি কথা বলি আমরা। সেটা জিরো চাপে মনে হয়, তাই না? জিরো চাপতে হয়। আচ্ছা, শেষ পর্যন্ত আমরা আমাদের সমাধানটা নেই। এই যে কম্পিউটার কল, ওখান থেকে ওরা বলতেছে, আমরা এখান থেকে চাপতেছি, ওখান থেকে বলতেছে, ওখান থেকে চাপতেছি, এইভাবে যে আমরা আমাদের সেবাটা নিচ্ছি, ব্যাংকিং সেবাটা নিচ্ছি, এটা হচ্ছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স হচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থা, এটা কম্পিউটার সেট আপ করে দেওয়া আছে। এটা কম্পিউটার সেট আপ করা আছে, আপনি কোনো প্রশ্ন করলে সেখান থেকে উত্তর দিতে পারবে না। ওখানে আপনি এক চাপতেছেন, এক চাপলে ওরা ওদের মতো করে বলতেছে যে আমরা কোন চাপুন, ওই ওই তিন তিন চার বাটনের যে সাউন্ড অ্যাড করা আছে সেই সাউন্ডটা আপনাকে দিবে, আর অতিরিক্ত কিছু দিতে পারবে না। তাহলে এটা হচ্ছে আইভিআর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স হলো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যেখানে একজন গ্রাহক তার ব্যাংকে নিবন্ধনকৃত ল্যান্ড ফোন বা মোবাইল নাম্বার, আমরা আর একটা বলি যে মোবাইলের মাধ্যমে কলের মাধ্যমে যদি কোনো সেবা নিতে চাই, অবশ্যই সেটা কিন্তু ব্যাংকে নিবন্ধনকৃত হতে হবে এবং কথাটা লিখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে নিবন্ধনকৃত ল্যান্ডফোন বা মোবাইল ফোন থেকে কল করে কম্পিউটারাইজড মেশিনের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যবহৃত মোবাইলের সংখ্যা চেপে ব্যাংকিং সেবা সম্পাদন করা। এই সেবাগুলির মধ্যে রয়েছে ব্যালেন্স অনুসন্ধান, অ্যাকাউন্ট সার্ভিস, পিন পরিবর্তন, ডেবিট ক্রেডিট বা প্রিপেইড কার্ড সক্রিয় করা বা নিষ্ক্রিয় করা ইত্যাদি। এখানে একটু সামান্য একটু উদাহরণ দেওয়া আছে, এটা যেটা বললাম ওটা আর কি, যে আইভারের মাধ্যমে ব্যাংকিং করতে গ্রাহককে ব্যাংক থেকে একটি পিন নিতে হবে, টেলিফোন পিন নিতে হবে। তারপর গ্রাহক একটি শর্ট কোড যেমন এত কল করবেন, এই কলটি কম্পিউটারাইজড মেশিনে ট্রান্সফার হবে, মেশিন গ্রাহকের স্বাগত জানাবে এবং জিজ্ঞাসা করবে বাংলার জন্য 1 চাপুন বা ইংরেজির জন্য 2 চাপুন, তারপরে অ্যাকাউন্ট পরিষেবার জন্য 1 চাপুন, কার্ড পরিষেবার জন্য 2 চাপুন, ইত্যাদি ইত্যাদি বলতে থাকবে। যখন গ্রাহক ফোন ডিভাইসে 1 চাপবে তখন মেশিনটি আবার জিজ্ঞাসা করবে অ্যাকাউন্ট ব্যালেন্সের জন্য 1 চাপুন, নগদ তহবিল স্থানান্তরের জন্য 2 চাপুন, মানে এইভাবে বলবে আর কি, তাই না? যেটা বলে এভাবে উদাহরণ এখানে দেওয়া আছে। তাহলে এটাই আমাদের interactive voice response. Describe the some advantage and some advantage and disadvantage of electronic banking. আমাদের ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং, মোবাইল অ্যাপস, তা হাবিজাবি যত যে ব্যাংকিং গুলো আছে ইন্টারনেট ভিত্তিক, সবগুলো ব্যাংকিং এর কার্যাবলী সুবিধা একই রকম, প্রায় সবগুলো একই রকম। তাহলে এখানে সুবিধা এবং অসুবিধা চাইছে। সুবিধা কি কি হতে পারে, আমরা যদি করি, আপনি যে আমি ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে আমরা যে কোনো কিছু কেনাকাটা করি বা ব্যবহার করি, তাহলে এটা আমরা কি করতে পারি, দ্রুত করতে পারি, আমরা দ্রুত লেনদেন নিষ্পত্তি করতে পারি, আমাদের রেকর্ড থাকে, আমাদের এখানে সহজে যে কোনো জায়গায় ব্যাংকিং সময় বাদে এটা আমরা করতে পারি, এরকম অনেক সুবিধা আছে, তাই না? আর অসুবিধাও আছে আমাদের এখানে। যদি আমাদের ডিভাইস নষ্ট হয় আমরা আর করতে পারি না, তাৎক্ষণিকভাবে করতে পারি না, নেটওয়ার্ক না থাকলে তাৎক্ষণিকভাবে করতে পারি না, সব জায়গায় নেটওয়ার্ক উপলব্ধ না, ডিভাইস সব ডিভাইসে আমাদের সাপোর্ট নাও করতে পারে, এরকম আমাদের পিন পাসওয়ার্ড তাৎক্ষণিকভাবে ভুলে যেতে পারি, গিয়ে আমরা এখানে তাৎক্ষণিকভাবে আমরা সেবা নাও পেতে পারি, বিড়ম্বনা হতে পারে, এরকম বিভিন্ন অসুবিধাও আছে। সুবিধা অসুবিধাগুলো এখানে কিন্তু আমরা আলোচনা করব সবগুলো। এখানে যে ইলেকট্রনিক ব্যাংকিং এর কথা আছে, আমাদের ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং, এটিএম টাইপের যত যা আছে এই ইন্টারনেট সম্পর্কিত যত, সবগুলো ক্ষেত্রে আমরা একই জিনিস আমরা ব্যবহার করতে পারবো। উপযোগিতা, এটা আমরা দ্রুত এক্সেস করতে পারি, দ্রুত ব্যবহার করতে পারি, 24/7 উপস্থিত, মানে এটা আমাদের দিন রাত 24 ঘন্টা আমাদের উপস্থিত, সপ্তাহে 7 দিনই আমাদের এটা উপস্থিত, মানে উপলব্ধ হয়। চুরির ঝুঁকি হ্রাস, এখানে চুরির কোনো কিছু নেই, আপনি যদি টাকা ইন্টারনেটের মাধ্যমে পাঠান তাহলে চুরি হওয়ার কোনো নেই, হারিয়ে যাওয়ার কোনো নেই। তারপরে আছে দক্ষ
বিল পেমেন্ট, আমরা বিল পেমেন্ট সহজে করতে পারি। আমরা ইন্টারনেট বিল, আমরা ইউটিলিটি বিল, বিভিন্ন টেলিফোন বিদ্যুৎ বিল আমরা পরিশোধ করতে পারি। আচ্ছা, খরচ কমানো, আমাদের যাতায়াত বা আমাদের সময় বাঁচানো, এই জিনিসগুলো আমরা এখানে দিতে পারি। তেমনি আরো অসুবিধাগুলো আমরা দিতে পারি এখানে কি, লেনদেনের সীমা, লেনদেন নির্দিষ্ট সীমা করে দেয় যে এত বেশি আমরা করতে পারবো না, তাই না? আমরা যখন আরটিজিএস বা বিএফটিএন যে করব, আমরা তখন একটা নির্দিষ্ট সীমা দিয়ে দেয়, এত বেশি আমরা করতে পারবো না। তো যেমন ব্যাংকে যখন আরটিজিএস করবো আমরা, সাধারণত এগুলোতে আমরা 3 লক্ষ টাকা, 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত আমরা আরটিজিএসটা করতে পারি মেবি। আহ, এরকম বেশি হতে পারে ব্যাংকের ক্ষেত্রে। তো এটা আমরা, এরকম সীমা থাকে, এর বেশি করতে আমরা ব্যাংকে গেলে যত খুশি তত আমরা আরটিজিএস করতে পারতেছি। প্রযুক্তিগত সমস্যা যেটা বললাম, আমাদের প্রযুক্তিগত বা ডিভাইসগত সমস্যা হতে পারে, নগদ পরিচালনা নাও থাকতে পারে, আমরা পরিচালনা সেটা নাও করতে পারি, মানে চালানো নাও জানতে পারি। প্রযুক্তিগত প্রয়োজনীয়তা, নিরাপত্তার ঝুঁকি, আমাদের এখানে আমাদের পিন পাসওয়ার্ড চুরি হওয়ার ভয় আছে, ভয় হলে আমাদের ব্যালেন্স আরেকজন পার করে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম। যদি এখন খুব এটা করা কঠিন ব্যাপার। এসএমএস এর নিরাপত্তা, এরকম ইয়াগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এগুলো আমরা নিজে থেকে বানিয়ে দেখার চেষ্টা করব। হোয়াট ইজ অনলাইন ব্যাংকিং অর এনি ব্রাঞ্চ ব্যাংকিং, মানে যে কোনো ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং বলতে আমরা যেটা বুঝাই, যে কোনো ব্রাঞ্চ থেকে আমরা আমাদের কার্যক্রম আমরা করতে চাই, তাই না? মানে এক ব্যাংকের কাজ, এক ব্রাঞ্চের কাজ আরেক ব্রাঞ্চ থেকে যদি আমরা সেটা মানে আমাদের চাহিদাটা মেটাতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে অনলাইন ব্যাংকিং, তাই না? যে আমার ঢাকা, দেখা যাচ্ছে যে চকবাজারে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা আমি ঢাকা উত্তরা থেকে আমি সেই কাজটা সমাধান করলাম, কারণ চকবাজারে যাতে আসতে আমার দিন শেষ। তাহলে তাহলে আমার এই যে এক ব্যাংকের কাজ আর এক ব্রাঞ্চের কাজ আরেক ব্রাঞ্চ থেকে যেটা আমি সম্পূর্ণ করতে পারছি, এটা হচ্ছে আমাদের কাছে অনলাইন ব্যাংকিং বা এনি ব্রাঞ্চ ব্যাংক, মানে যে কোনো ব্রাঞ্চ থেকে এটা আমরা করতে পারি। বা ঢাকার মধ্যে হতে হবে এরকম না, আমরা বরিশাল থেকে করতে পারি, চিটাগাং থেকে করতে পারি, রাজশাহী থেকে করতে পারি, তাই না? এটা হচ্ছে এই জন্য একে এনি বা যে কোনো শাখা ব্যাংকিং বলে। তাহলে অনলাইন ব্যাংকিং বা যে কোনো শাখা ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং এর সুবিধা অসুবিধা, এই অনলাইন ব্যাংকের সুবিধা অসুবিধা ওই যে ইন্টারনেট ব্যাংকিং এ যেটা বললাম, একই কথাই, একই সুবিধা অসুবিধাগুলো এখানে তুলে ধরবো আমরা। তাহলে অনলাইন ব্যাংকিং বলা আছে, ইন্টারনেট ব্যাংকিং। আচ্ছা, এটা মনে হয় সময় শেষ মনে হয় না, 5 তারিখ আইসিটি, ও 10টা 5 পর্যন্ত আছে। আচ্ছা, তারপর আছে কোন, কোন আছে। আচ্ছা, তাহলে এখানে বলা আছে অনলাইন ব্যাংকিং বলতে ইন্টারনেট ব্যাংকিং সিস্টেমকে বোঝায়। যাই হোক, আমাদের দেশে অনলাইন ব্যাংকিং মানে একটি কেন্দ্রীভূত কোর ব্যাংকিং সিস্টেম ইনস্টল করা, যেখানে সকল শাখা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান ব্যবহার করে সংযুক্ত থাকে। যে কোনো শাখার ব্যাংকিং কার্যক্রম অন্য শাখার থেকে প্রদান করাকে বোঝায়। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সংযোগ গ্রাহকদের ব্যাংকের যে কোনো শাখায় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা যায়, যে কথা বললাম আর কি। এটা তাহলে আগে ছিল কিছু কিছু ব্যাংকিং সফটওয়্যার গুলো ছিল, যে ব্যাংকিং সফটওয়্যার গুলো দ্বারা মানে খুব ভালো মতো ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা যেত না। যেমন কোনো ব্রাঞ্চের সার্ভার, আলাদা আলাদা সার্ভার ছিল, সেই সার্ভার বন্ধ হয়ে গেলে ওই ব্রাঞ্চে আমরা ঢুকতে পারতাম না। যেমন ছিল পিসি ব্যাংক, আগে ছিল যেমন পিসি ব্যাংক অনেক জনপ্রিয় একটা সফটওয়্যার ছিল। পিসি ব্যাংক আলটিমাস, তার মধ্যে আছে এখন যেটা আধুনিক আসছে। তো এই এই ধরনের সফটওয়্যার গুলোতে আমরা এই শাখা ব্যাংকিং গুলা দিতে গিয়ে একটু খুব বিড়ম্বনায় পড়তে হতো আগে। কারণ একটা শাখায় ঢুকতে গিয়ে একটা অপশনে গিয়ে ওই শাখার কোড দিয়ে ঢুকে আমাদের ওই শাখায় গিয়ে আমাদের পোস্টিংটা দিতে হতো। আর এখন যে স্মার্ট সফটওয়্যার গুলো চলে আসছে, কোনো ইয়ে নাই, আপনার ব্যাংকের যে যেভাবে পোস্টিং দেন ঠিক মানে কাস্টমার যেভাবে টাকা পোস্টিং দেন ওই একই, মানে ডিপোজিটে গিয়ে ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার বসে দিলেন, আপনার নাম চলে আসলো। সেটা কোন ব্রাঞ্চে, চিটাগাং, রাজশাহী, ঢাকা, খুলনা, কোথাকার, ওগুলা দেখার বিষয় নেই, ডাইরেক্ট টাকাটা হয়ে গেল এরকম। তো আগে ছিল আমাদের এরকম ছিল না, আগে ওই ব্রাঞ্চের কোড নাম্বার কত এত ঢুকলে, ওই ব্রাঞ্চে ঢুকলে তখন তারপর কোচিং দিতে, এরকম একটা ঝামেলা ছিল আগে, তাই না? এখন ঝামেলা সেটা নেই। অনলাইন ব্যাংকিং হওয়ার ফলে আমাদের সফটওয়্যার গুলো উন্নত হওয়ার কারণে আমাদের এই ঝামেলাগুলো, ব্যাংকের যে একটু কষ্ট ছিল আগে, সেই কষ্টগুলো লাঘব হয়েছে।
আচ্ছা, এখানে সুবিধা অসুবিধা, ইন্টারনেট ব্যাংকিং এর যে সুবিধা অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো আমরা দিয়েছি। অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে একই সুবিধা অসুবিধা একটু দেখে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা এমএফএস বলছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম। মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বিকাশ, রকেট, তারপরে এগুলা যেগুলো আছে নগদ, এগুলা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে যে বিকাশ, রকেট, নগদ, ট্যাব, এগুলো হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম। এর মাধ্যমে আমরা এটা ইয়া করি। আচ্ছা, এখন আজকে আইসিটি এত পর্যন্ত থাক, আমাদের আরেকটু দ্রুত আগাতে হবে। আইসিটি সাবজেক্ট পুরোটা আমাদের মূলত পড়ে শেষ করতে হবে, তাহলে আমরা ভালো করতে পারবো। এখানে পুরোটাই পড়ে শেষ করতে হবে, তাহলে আপনি নিজে থেকে অনেক কিছু জানবেনও এবং জানার দরকারও আমাদের। এটা বর্তমানে একটু ততটা এক্সপার্ট না করে তুলতে পারলেও কিছু কিছু জিনিস আমাদের জানা এখন দরকার। এখন কম্পিউটার বেসড সবকিছু হয়ে গেছে, তো আমরা একটু একটু জানার দরকার আমাদের টুকটাক। তো আমরা আগামীতে এই যে এমএফএস ধরবো, এমএফএস থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর এরপরে যে ছোট ছোট প্রশ্ন, এই যে এরকম ছোট ছোট প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা, মানে এটা অনেক বড় অধ্যায় যদিও, কিন্তু প্রশ্নগুলো অনেক ছোট ছোট, অ্যান্সার গুলো ছোট ছোট, সে কথা বলছি। আচ্ছা, আমরা সামনের দিন এখান থেকে শুরু করব এমএফএস কি। আচ্ছা, এরপর আছে আমাদের কোম সাবজেক্ট আছে। আজকে 5 তারিখ, কোম সাবজেক্ট আছে। এই কোম সাবজেক্ট যাদের আছে তারা এরপরে লিঙ্কে টাচ করে জয়েন করে, ওটা 10টা 5-এ শুরু হবে। একটু আমি একটু জল পানি একটু খাইয়ে নিই। হুম, তাহলে এটা 10টা 5-এ শুরু হবে, ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট। তো সবাই ভালো থাকবেন, লিঙ্কে একটু টাচ করে জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম।